Smoking and drinking is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে হানিকারক, এটি ক্যান্সারের কারণ। কৈলাস এবং পিয়ালি তাদের নিজেদের বাড়ি ছেড়ে মিত্রভিলা নামের একটি পুরনো বাড়ি কেনে খুবই স্বল্প দামে। কিন্তু সেই বাড়িতে এসে পিয়ালি উপলব্ধি করে নানা রকম সব ভয়ানক অস্বস্তিকর মুহূর্ত, যেগুলো মোটেও স্বাভাবিক বলে মনে হয় না তার। মিত্রভিলাকে নিয়ে সেখানকার স্থানীয় মানুষের মধ্যে ভয়ানক রকমের ভয় ছড়িয়ে আছে। তাহলে কি আছে ওই বাড়ির মধ্যে? কোন ভয়ানক অশুভ অশরীরীর বাস সেখানে? নাকি এসবের মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে শুনতে হবে আমাদের আজকের এই বিশেষ নিবেদন। হ্যালো বন্ধুরা, আমি শুভম রয়েছি তোমাদের সাথে। তোমরা শুনছো ভৌতিক অলৌকিক। ভৌতিক অলৌকিক চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু, কারণ বেল আইকনে ক্লিক করলে গল্পের সমস্ত আপডেটস এবং নোটিফিকেশনস তোমরা সবার আগে পাবে। আজ তোমরা শুনবে লেখক সুরজিৎ ঘোষের কলমে একটি হাড় হিম করা ভৌতিক গল্প, মিত্রভিলার আতঙ্ক। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে রয়েছি আমি শুভম। শুনতে থাকো আজকের ভৌতিক অলৌকিকের বিশেষ নিবেদন, মিত্রভিলার আতঙ্ক। আরে পিয়ালি, তুমি চিন্তা করো না, নতুন জায়গা তো কি হয়েছে, দেখবে কিছুদিনের মধ্যে ওই জায়গার সাথেও আমরা ভীষণভাবে খাপ খেয়ে যাব। আর তুমি তো জানোই পিয়ালি, এখান থেকে আমার অফিসটা খুবই কাছে, আর তাছাড়াও বাড়িটা পুরনো হলেও বেশ ভালো, সেই জন্যেই তো অল্প দামে বাড়িটা পেয়ে একেবারে কিনেই নিলাম। কৈলাসের কথা শুনে পিয়ালি এবার বলল, তা এত বড় একটা বাড়ি তুমি এত কম দামে পেয়ে গেলে, আচ্ছা এইটা নিয়ে তোমার মনে বিন্দুমাত্র কোনো প্রশ্ন জাগেনি? পিয়ালি, সত্যি তোমাকে নিয়ে আর পারা গেল না। তুমি যে কি বলো, কম দামে ভালো জিনিস পেয়েছি তো ভালো কথা, তার জন্য এবার খোঁজ খবর নিতে যাবো কি দুঃখে। কি জানি বাবা, আমার তো কিরকম একটা লাগছে, অত বড় একটা বাড়ি এত কম দামে পেয়ে গেলে বিষয়টা আমার ঠিক লাগছে না, জানো তো। আচ্ছা, বাড়িটার কোনো বদনাম নেই তো? না মানে আমি বলতে চাইছি যে কোনো ভূত প্রেতের উপদ্রব, আসলে অনেক পুরনো বাড়ি তো, কোনো ভূত প্রেতের উপদ্রব নেই তো? পিয়ালির কথা শুনে তার স্বামী কৈলাস এবার হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে সে বলল, তুমি পুরোপুরি ছেলে মানুষ হয়ে গেছো পিয়ালি। এই যুগে দাঁড়িয়ে তুমি ভূত প্রেতের অস্তিত্ব বিশ্বাস করো? আমার তো এইটা ভেবে ভীষণ রকমের হাসি পাচ্ছে। আসলে তুমি এত হরর ফিল্ম দেখো, এত সিরিজ দেখো, যার কারণে তোমার আজ এই অবস্থা হয়েছে। পুরনো বাড়ি অল্প দামে কিনে মানুষ সেই বাড়িতে থাকতে এসে ভয়ানক ভূতের মুখোমুখি হয়েছে, এমনটা শুধু চলচ্চিত্রেই হয়, বাস্তব জীবনে নয়, বুঝলে? চলো চলো, এবার পা চালিয়ে চলো দেখি, এখনো বেশ অনেকটা হাঁটতে হবে, তারপরে গিয়ে মিত্রভিলা পড়বে। মিত্রভিলা আমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। বাড়িটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করিয়েছি আমি, তোমার দেখলে মন ভরে যাবে। কৈলাসের মুখের ওপর আর কিছুই বলতে পারল না পিয়ালি।
কিন্তু তার মনের মধ্যে কেমন যেন একটা খচখচানি হতেই থাকলো। ব্যাগপত্র হাতে নিয়ে ওরা হেঁটে চলল সরু পিচ রাস্তা ধরে, যেটা এগিয়ে গেছে মিত্র ভিলার দিকে। পাড়াটা ভীষণ রকমের নিরিবিলি। মানুষের চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, কলকাতার ঝগড়া, বাজারের দরদাম করার আওয়াজ, এ সমস্ত কিচ্ছু এখানে নেই। এটা ভেবে একটু ভালো লাগলো পিয়ালির। বেশ কিছুটা হাঁটার পর ওরা এসে থামলো একটা প্রকাণ্ড বাড়ির সামনে। বাড়িটা বহুকাল আগের পুরনো হলেও তা দেখে চেনার বর্তমানে বিন্দুমাত্র কোনো উপায় নেই, কারণ বাড়িটা এতটাই সুন্দর। বাড়ির মেন গেটের আগে শ্বেত পাথরে খোদাই করা আছে মিত্র ভিলা নামটা। স্বামীর মুখ থেকে পিয়ালি যেটুকু যা শুনেছে তাতে এই বাড়ি বহুকাল আগে মণিপদ্ম মিত্র নামের এক ব্যক্তি বানিয়েছিলেন। মিত্র বংশের ছেলেরা এখন ভারতের বিভিন্ন জায়গায় বসবাস করে, যার কারণে এই বাড়িটা হয়তো খুব অল্প দামে তারা বিক্রি করে দিয়েছে কৈলাসের কাছে। এই সমস্ত কথাই মনে মনে ভাবছিল পিয়ালি, আচমকা ওর সম্বিত ফিরল কৈলাসের কণ্ঠে। কে ম্যাডাম, বাড়িটা পছন্দ হয়েছে? কৈলাসের দিকে তাকিয়ে মিষ্টি হেসে পিয়ালি উত্তরে পড়ল, আগে হ্যাঁ স্যার, বাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। আর এই পাড়াটাও সত্যি খুব নিরিবিলি, তাই না? আগে আমরা যেখানে থাকতাম, বাপ রে, সেখানে এত মানুষের চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল, উফ, কানে তালা ধরে যেত। আর তুমি তো জানোই আমি বরাবরই একটা শান্তি পছন্দ করি, একটু নিঃশব্দে থাকতে ভালোবাসি। খুব ভালো লেগেছে বাড়িটা আমার। আরে তোমার পছন্দের কথা মাথায় রেখেই তো এইরকম একটা জায়গায় বাড়িটা কিনেছি। হ্যাঁ কৈলাস, তুমি আমায় এত ভালোবাসো, আমার পছন্দ অপছন্দ এত খেয়াল রাখো তুমি। ওমা, তা আমি তোমায় ভালোবাসবো না তো আর কে বাসবে? হ্যাঁ, তুমি হলে আমার একমাত্র অর্ধাঙ্গিনী, বুঝলে ম্যাডাম? থাক থাক, খুব হয়েছে, আর কাব্য করতে হবে না। চলো এখন ঢুকি বাড়ির ভিতর। হ্যাঁ চলো চলো চলো। পিয়ালি আর কৈলাস দুজনে মিলে এবার প্রবেশ করলো মিত্র বাড়ির অভ্যন্তরে। বাড়িটা বাইরে থেকে যতটা সুন্দর দেখাচ্ছিল, ভিতরে তার থেকেও বেশি সৌন্দর্য বিরাজমান। বেশ বড় সড়ো মাপের একটা বাড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে কৈলাস বেরিয়ে এলো বাড়ির বাইরে স্থানীয় বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ও সবজি কিনতে। পিয়ালি এই সুযোগে গোটা বাড়িটা ঘুরে দেখতে লাগলো ভালো করে। সমগ্র বাড়িটা ঘোরাঘুরি করার পর সে উঠে এলো সিঁড়ি বেয়ে ওপরে। একতলা বাড়িটার ছাদে এসে দাঁড়াতেই একটা কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া যেন একদল দস্যি দামাল বালকের মতো হুড়োহুড়ি করে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ল তার উপর। ঠান্ডা হাওয়ার স্পর্শে গায়ে কাঁটা দিয়ে উঠল পিয়ালির। পরন্ত বেলার ঝলমলে আলো এসে পড়েছে ছাদের মাঝখানে। চারপাশটা ভীষণ রকম সৌন্দর্যে পরিপূর্ণ। যেদিকেই তাকানো যায় না কেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজের মাঝে দু একটা ঘরবাড়িও দৃষ্টিগোচর হয়। সবুজের সীমানা অতিক্রম করে বৃদ্ধি পেয়েছে মস্ত বড় বড় তাল গাছ আর সুপারি গাছের দল। সনসনে হাওয়ায় তাল গাছের মাথায় পাতাগুলো দুলছে বারবার। আকাশ জুড়ে চারিদিকে রং বেরঙের বিভিন্ন ঘুড়ি উঠছে। ছোট ছোট বাচ্চার দল, মেয়ের দল মাঝে মধ্যে চিৎকার করে বলছে ভোগ কাট্টা। ছাদের রেলিংয়ের ধারে দাঁড়িয়ে পিয়ালির মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। ছোটবেলায় সে তার বাপি আর ভাইয়ের সাথে কতই না ঘুড়ি উড়িয়েছে। আচমকাই পিয়ালির নজর গেল সামনের দিকে। একটা কাটা ঘুড়ি আকাশের মধ্যে বেসামাল হয়ে ভাসতে ভাসতে উড়ে আসছে তাদেরই বাড়ির দিকে। ঘুড়িটাকে ধরবার জন্য নিজেদের মধ্যেই রেশারেশি করে ধুলো উড়িয়ে দৌড়ে আসছে একদল ছোট ছোট ছেলে মেয়ে। কাটা ঘুড়িটা উড়তে উড়তে এসে পড়ল মিত্র ভিলার গেট পেরিয়ে বাড়ির সামনের ফাঁকা জায়গায়। ছেলে মেয়েগুলো ভিলার সামনে এসে থমকে দাঁড়ালো। তারা আর ভেতরে ঢুকে আসছে না দেখে পিয়ালি ছাদের মধ্যে থেকেই দাঁড়িয়ে চিৎকার করে বলল, কি রে, কি হলো? আয় দেখ, গেটটা খোলাই রয়েছে, চলে আয়, ভিতরে ঢুকে এসে ঘুড়িটা নিয়ে যা। আয়।
হঠাৎ করে ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকা পিয়ালিকে দেখে সকলে যেন ভীষণ রকমের অবাক হয়ে গেল। প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়ের চোখ মুখ চুড়ে নিমেষের মধ্যে ঘনিয়ে এলো একটা অনির্বচনীয় আতঙ্কের ছাপ। ওরা ফিসফিস করে নিজেদের মধ্যে কি সব যেন বলল, তারপর মারাত্মক ভয় পেয়ে দৌড়ে গেল খেলার মাঠের দিকে। ঘুড়িটা মাঝ উঠোনেই পড়ে রইল। এরকম ব্যতিক্রমী ঘটনা দেখে পিয়ালিও বেশ অবাক হয়ে গেল। এরকমটা তো হওয়ার কথা নয়। ছেলেগুলো এতটা রাস্তা ঘুড়িটার পিছু পিছু দৌড়ে এলো, আর এই বাড়ির ভেতরে ঢুকে এসে ঘুড়িটাকে নিয়ে গেল না কেন? এই প্রশ্নটাই তার মস্তিষ্কে ভেসে উঠল। ছাদ থেকে নেমে আসতেই মিত্রভিলার সামনের সরু পিচ রাস্তাটা দিয়ে একটা ফুচকার গাড়িকে যেতে দেখে পিয়ালি বলল, দাদা দাঁড়ান, ফুচকা খাবো। কথাটা কে বলল প্রথমে তা বুঝতে না পেরে ফুচকাওয়ালা হকচকিয়ে এদিক ওদিক তাকালো। তারপর যখন সে দেখল পরিত্যক্ত মিত্রভিলার ভেতর থেকে একটি যুবতী মেয়ে বেরিয়ে আসছে এবং গেট খুলে রাস্তার ধারে দাঁড়াচ্ছে, তাকে দেখে রীতিমতন বিস্ময়ে ফুচকাওয়ালা অবাক হয়ে গেল। দাদা 20 টাকার খাবো, ঠিক আছে? আর আলুর পুরটা একটু ঝাল করে মাখুন, ঠিক আছে? ফুচকা দিতে দিতে ফুচকাওয়ালা পিয়ালির দিকে তাকিয়ে কেমন যেন কম্পিত স্বরে খানিকটা দ্বিধাগ্রস্ত ভাবে বলল, দিদিমণি, আপনারা এই বাড়িতে কবে এসেছেন? আজই এসেছি। আপনি আর কে আছেন? আমি আর আমার স্বামী এখানে থাকি, তবে এখন বাড়িতে আমি একাই আছি, কারণ আমার বর একটুখানি বাজারে গেছে একটু টুকিটাকি জিনিসপত্র কিনতে। দিদিমণি, আপনারা এইখানকার সম্বন্ধে, এই বাড়ির সম্বন্ধে কিছু খোঁজ খবর নেননি? একটা আস্ত ফুচকা মুখে ভরে তা চিবোতে চিবোতে পিয়ালি বলল, দাদা আর একটু কাঁচা লঙ্কা দিন না, আর সাথে একটু ধনেপাতা, জমে যাবে একদম। ইয়েরা বলছিলেন ওই বাড়িটা সম্বন্ধে? না না, কিছু নয়। দিদিমণি, তুমি খাও। ফুচকা খাওয়া শেষ হলে পিয়ালির মনে হলো ফুচকাওয়ালা যেন তাকে কিছু বলতে চায়, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছে না। এটা দেখে পিয়ালি বলল, দাদা তুমি কি কিছু বলতে চাও? না মানে, হ্যাঁ দিদিমণি, আমি শুধু তোমাকে একটাই কথা বলবো, রাতের বেলায় একটু সাবধানে থেকো, আর পারলে ছাদের উপর ওঠো না। কথাগুলো বলেই ফুচকাওয়ালা একরকম দৌড়ে চলে গেল নিজের গাড়িটা নিয়ে। পিয়ালি হাঁটতে হাঁটতে ঢুকে এলো মিত্রভিলার ভেতরে। গোধূলির আলো শেষ হয়ে একটু একটু করে নেমে আসছে সন্ধ্যার কালচে অন্ধকার। ফুচকাওয়ালার শেষের কথাগুলো মাথায় ভিড় করতে লাগলো পিয়ালির। রাতের বেলায় ছাদে উঠতে লোকটা বারণ কেন করলো? কৈলাস, তুমি জানো আজ যখন তুমি বাজারে গিয়েছিলে তখন সামনের রাস্তা দিয়ে একটা ফুচকাওয়ালা যাচ্ছিল। আমি তার কাছে ফুচকা খেতে গিয়েছিলাম। সে ফুচকাওয়ালা না আমাকে একটা অদ্ভুত কথা বললো। অদ্ভুত কথা বললো? কি অদ্ভুত কথা বললো পিয়ালি? বললো যে রাতের বেলায় যেন আমি একটু সাবধানে থাকি, আর যেন ভুলেও ছাদে না উঠি। সে কি? তা তুমি তাকে জিজ্ঞাসা করলে না এরকম বলার কারণ কি? না গো, আমি তাকে জিজ্ঞেস করার আগে ফুচকাওয়ালা যেন খুব তাড়াতাড়ি করে চলে গেল। আমি কিন্তু জিজ্ঞেস করার সুযোগটাই পেলাম না। আরে ওসব কথা ধরো না পিয়ালি, কে না কে কি বলেছে তার কোনো ঠিক আছে নাকি? দেখো, সবাই তো আর সৎ ব্যক্তি হয় না, কার মনে কি চলছে তা তো আর বলা যায় না। আমরা যে এত অল্প দামে এত সুন্দর একটা বাড়ি কিনেছি, সেটা কি আর সকলে ভালো চোখে দেখবে? আই, তোমার খাওয়া কমপ্লিট হয়েছে তো? চলো সবে চলো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি, একটু ফ্রেশ হয়ে আসছি। রাতের খাওয়া কমপ্লিট করে
কৈলাস বেসিনে হাত ধুয়ে চলে গেল ঘরের ভেতর শুতে। বিষয়টা যতটা হালকাভাবে সে নিল, ততটা হালকাভাবে পিয়ালি নিতে পারল না। তার মনের মধ্যে একসাথে চলতে লাগলো বেশ কয়েকটা অস্বস্তি। প্রথমত, বিকালে ওই বাচ্চা ছেলে মেয়েগুলো কেন এই বাড়ির মধ্যে ঢুকে ঘুড়িটা নিয়ে গেল না? আর দ্বিতীয়ত, সন্ধ্যার সময় ফুচকাওয়ালা ওরকম কথা বলল কেন? মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন নিয়েই শুতে এলো পিয়ালি। ছেলেটার মায়া ভরা ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে পিয়ালির মনটা যেন কিছুটা হালকা হয়ে গেল। কি সুন্দর নিষ্পাপ শিশুর মতন ঘুমাচ্ছে কৈলাস। কৈলাসের পাশে শুয়ে হালকা চাদরটা গায়ে টেনে নিল সে। নাইট ল্যাম্পের হালকা আলোয় গোটা ঘরটা আলোকিত হয়ে রয়েছে। নিজের অজান্তেই কখন যেন পিয়ালি ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল পিয়ালির। ঘুম ভাঙতেই পিয়ালি উঠে বসল বিছানার মধ্যে। হঠাৎ করে কি কারণে যে তার ঘুমটা ভাঙল, কিছুতেই সে সেটা বুঝে উঠতে পারল না। পাশে শুয়ে অঘরে ঘুমাচ্ছে কৈলাস। ধীরে ধীরে বিছানা থেকে নেমে এসে রুমের দরজা খুলে বেরিয়ে এলো ড্রয়িং রুমে। একবার বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করল সে। বাথরুম থেকে বেরিয়ে রুমের দিকে পা বাড়াতে যাবে, ঠিক এমন সময় ছাদের ওপর থেকে ভেসে এলো একটা দুমদুম শব্দ। পিয়ালির মনে হলো এই শব্দটার কারণেই তার ঘুম ভেঙেছে। স্থির হয়ে চুপচাপ কান পেতে সে শোনার চেষ্টা করল সত্যি ছাদ থেকে কোনো আওয়াজ ভেসে আসছে কিনা। কয়েক সেকেন্ডের ব্যবধানের পর পিয়ালির মনে হলো সত্যিই ছাদের মধ্যে থেকে একটা ক্রমাগত শব্দ নেমে আসছে নিচে। কেউ যেন ছাদের ওপর চলাফেরা করছে, আর সেই পায়ের আওয়াজই শোনা যাচ্ছে নিচের তলায় দাঁড়িয়ে। একটা মারাত্মক ভয় যেন কাঁপিয়ে দিল পিয়ালির সারা শরীর। তাহলে কি ওপরে এই বাড়ির ছাদে কেউ উঠে এসেছে? হ্যাঁ, এমনটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। সামান্য একতলার ছাদ, তাতে আবার বাইরের দেওয়ালের সাথে রয়েছে পাইপলাইন। পাইপলাইন বেয়ে যে কেউই অনায়াসে ছাদে উঠে আসতে পারে, কিন্তু কেউ উঠে আসবে কেন? কি মতলবে? চুরি করার জন্য? এখানে কি চোরের উপদ্রব রয়েছে? ভয়ে রুমের ভেতর প্রবেশ করে দরজাটা ভালোভাবে ভেতর থেকে লক করে বিছানায় শুয়ে পড়ল পিয়ালি। কিন্তু কিছুতেই আর তার ঘুম আসতে চাইল না। দুশ্চিন্তায় তার কপাল ও হাতের তালু ঘেমে উঠল। ভয়ের চোটে তার গলা গেল শুকিয়ে। গুড মর্নিং ম্যাডাম, উঠে পড়ুন। আপনার জন্য একদম গরম গরম কফি তৈরি করেছি। এই পিয়ালি, তোমার শরীর ঠিক আছে তো? এত বেলা অবধি তো তুমি ঘুমাও না, আজ ঘুমোলে যে? বিছানার ওপর ধরফর করে উঠে বসল পিয়ালি। ঘড়ির দিকে চোখ চেতেই সে ভীষণ লজ্জিত কণ্ঠে বলল, ইস, দেখো দেখি কতটা বেলা হয়ে গেল, প্রায় 8:30 বেজে গেল, এখনো ঘুম থেকে উঠিনি। তুমি তো আমায় ডাকবে আর একটু আগে। তুমি অফিসে বের হবে, তোমার জন্য রান্না করতে হবে, টিফিন করতে হবে। হায় ভগবান, এখন একা হাতে এসব কি করে করবো? রিল্যাক্স ম্যাডাম, রিল্যাক্স। তোমায় এত চাপ নিতে হবে না। তুমি আজ সকাল সকাল ওঠোনি দেখেই আমি বুঝতে পেরেছি তোমার শরীরটা ভালো নেই। সেই জন্যই তো তোমায় আর উঠোইনি ইচ্ছা করি। এবং ওদিকে সমস্ত রান্না বান্না, ব্রেকফাস্ট, টিফিন সব রেডি করে নিয়েছি আমি। তোমাকে একদম চাপ নিতে হবে না। এবং হাতের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর দুজনের জন্য একটু গরমা গরম কফি করলাম। কতদিন একসাথে বসে গল্প গুজব করতে করতে কফি খাওয়া হয় না বলো তো? হ্যাঁ, তাই না? তোমার কফি। কৈলাসের হাত থেকে কফি মাগটা আলতোভাবে তুলে নিল পিয়ালি। তার স্বামী তাকে যথেষ্ট ভালোবাসে এবং তার প্রতি কেয়ার করে। কফি মাগে একটা চুমুক দিতেই
ভার হওয়া মাথাটা যেন হালকা হয়ে গেল নিমেষের মধ্যে। সামান্য ঈষৎ ফুঁ দিয়ে কফি মাগে আরো একটা লম্বা চুমুক বসিয়ে পিয়ালি বলল, আর বলো না, কাল সারা রাত না একদম ঘুম হয়নি আমার। এই ভোরের দিকে একটু চোখটা লেগে গিয়েছিল, এই যা, সেই জন্যই তো দেরি হয়ে গেল উঠতে। কেন কেন রাতে ভালোভাবে ঘুম হয়নি কেন? আর বলো না, কাল সারা রাত না ছাদের উপর কেমন যেন দুমদাম আওয়াজ হচ্ছিল, আমি শুনতে পেয়েছি। মনে হচ্ছিল কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে। সত্যি বলছি গো, সেই নিয়ে দুশ্চিন্তা করতে করতে গোটা রাতটা কাটিয়েছি। আরে ওটা কিছু নয় পিয়ালি, আসলে আমরা সম্পূর্ণ এক নতুন জায়গায় এসেছি তো, তাই তোমার প্রথম রাতে অর্থাৎ কালকে ঘুম হয়নি সঠিকভাবে। এরকম অনেক মানুষেরই হয়। আর যেসব শব্দ তুমি শুনেছো সেই সব হলো তোমার মনের ভুল। ছাদের উপর কে দৌড়দৌড়ি করবে বলো তো? যাই হোক, তোমাকে যে কথাটা বলা সবার আগে দরকার সেটা বলি। আজ সকালেই অফিস থেকে আমায় মেল করে জানালো যে 1 সপ্তাহের জন্য আমাকে শহরের বাইরে যেতে হবে। কৈলাসের এই কথা শুনে একবার ছেড়ে মেরে উঠল পিয়ালি। কফি মাগ টেবিলের ওপর নামিয়ে রেখেছে সে। বলল, তার মানে কৈলাস, তুমি আজ থেকে 7 দিন থাকবে না? ও মাই গড, আমি এরকম অচেনা অজানা একটা জায়গায় থাকবো কি করে একা? পিয়ালি, তুমি অযথা এত ঘাবড়ে যাচ্ছ কেন? ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই। এত ভালো ঘরদোর, ভেতর থেকে দরজা লক করে দিলে তোমার আবার কিসের চিন্তা? হ্যাঁ, আর এই পাড়ার মানুষেরা যথেষ্ট ভালো আর ভীষণ রকমের হেল্পফুল। যদি একান্ত কোনো প্রয়োজন পড়ে এই পাড়ার মানুষদের বলো, দেখবে সকলেই তোমায় হেল্প করবে। তুমি আমার ভয়টা বুঝতে পারছো না কৈলাস। আমি একজন কম বয়সী বউ, আমার যে কত রকমের ভয় তা কোনো পুরুষ মানুষই বুঝবে না। তাহলে তুমিই বলো তো আমাকে কি করা উচিত আমার? তুমি তো জানোই পিয়ালি, আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি। অফিসের বসের নির্দেশ মেনে আমায় বাইরে যেতে হবে। এবার আমি যদি যেতে রাজি না হই তাহলে কি আর আমার চাকরিটা থাকবে বলো তো? কৈলাসের মুখটার দিকে তাকিয়ে আর খুব একটা তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারল না পিয়ালি। আসলে পুরুষ মানুষ হওয়ার জ্বালাটা ভীষণই। অনেক রকমের চাপ থাকে তাদের মাথার মধ্যে। তাদের যেমন একাধারে সামলাতে হয় বাইরের জগৎ, আবার ঠিক একইভাবে তাদের বাড়ির ভেতরটাও আগলে রাখতে হয়। পরিবারের ছোট বড় সকলের খেয়াল রাখতে হয়, তাদের যাবতীয় চাহিদা পূরণ করতে হয়, যার জন্য প্রয়োজন অর্থ উপার্জনের। সকাল 10:30 নাগাদ খাওয়া দাওয়া করে লাগেজ গুছিয়ে পিয়ালিকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল কৈলাস। সারাটা দিন যেমন তেমন ভাবে কেটে গেলেও সন্ধ্যার পর থেকেই কিছুতেই আর সময় কাটতে চাইল না পিয়ালির। টিভি চালিয়ে খানিকক্ষণ বসে থেকে গল্পের বইয়ের কয়েকটা পাতা পড়ে খানিকক্ষণ মোবাইল ঘেটে শেষমেশ অধৈর্য হয়ে সে খোলা জানলার সামনে এসে বসল। খোলা জানলা দিয়ে দেখতে পেল বাইরের অন্ধকারাচ্ছন্ন পরিবেশটা। ঝিঝি পোকার একটানা কর্কশ ধ্বনি কানে এলো তার। সরু পিচ রাস্তাটার দুধারে মিটমিট করে চলতে থাকা কয়েকটা হলদেটে বৈদ্যুতিক বাতি তাদের স্বল্প ঘোলাটে আলো ছড়িয়ে দিয়েছে সমগ্র পরিবেশে। ফলত কেমন যেন রহস্যের সৃষ্টি হয়েছে সেখানে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের বেডরুমে এসে দরজা লক করে শুয়ে পড়ল পিয়ালি। কিন্তু আজ রাতেও তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই সে দেখল গোটা ঘরটা যেন পাতালের ন্যায় অতল অন্ধকারে তলিয়ে গিয়েছে পুরোপুরিভাবে। রাতে শোয়ার আগে যে নাইট ল্যাম্পটা চালানো ছিল সেটা এখন নিভে গেছে, অর্থাৎ লোডশেডিং হয়েছে। ঝড় উঠেছে বাইরে, সনসনে ছোড়ো হাওয়া এসে বারবার আছড়ে পড়ছে জানালার ওপর। জানালায় দরাম দরাম শব্দের সৃষ্টি হচ্ছে। আচমকা একটা কথা পিয়ালির মনে পড়তেই সে উত্তেজনাপূর্ণ কণ্ঠে বলে উঠল, এই রে, সর্বনাশ করেছে! ছাদের মধ্যে তো কতগুলো আচারের বয়াম আর বড়ি রেখেছিলাম রোদে, সেসব নিচে নিয়ে আসতে একদম ভুলে গেছি। বাবা, যদি এখন বৃষ্টি নামে তাহলে তো সব ভিজে যাবে পুরোপুরি। হায় হায় হায়, না না না, এখনই আমাকে ছাদে যেতে হবে। ছাদে গিয়ে আমাকে আবার সব নামিয়ে নিয়ে আনতে হবে নিচে।
যাই। এই কথা নিজের মনে মনে বলে দ্রুত হাতে বিছানার মধ্যে হাতড়ে হাতড়ে ফোনটা খুঁজে পাওয়া মাত্রই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করল পিয়ালি। তারপর সে দৌড়ে রুমের দরজা খুলে ড্রয়িং রুমে এসে তরতর করে সিঁড়ি বেয়ে উঠে এলো ছাদে। তার একবারের জন্য মনে পড়ল না প্রথম দিন সেই ফুচকাওয়ালার বলা কথাগুলো। চিলেকোঠার দরজা খুলে ছাদে পা রাখতেই পিয়ালির গায়ে যেন কাঁটা দিয়ে উঠল। কি ভীষণ রকমের ঠান্ডা পরিবেশ, কিন্তু কোথায় কি? ছাদের মধ্যে এসে দাঁড়াতেই সে পুরোপুরি অবাক হয়ে গেল। সে দেখল বাইরে কোথাও এতটুকু ঝড় ওঠেনি। চারপাশের প্রকৃতি পুরোপুরি স্বাভাবিক। আকাশের দিকে মুখ তুলে তাকাতেই দেখল গোটা আকাশ নক্ষত্রে ভরা। তার মানে মেঘের চিহ্ন মাত্র সেখানে নেই। তাহলে কিছুক্ষণ আগে ঝড়ের শব্দ শুনে যে এইভাবে কোনো কিছু ভাবনা চিন্তা না করে পিয়ালি ছুটে এলো। এরপরেই পিয়ালির মনে হলো কেউ যেন ছলনা করেছে তার সাথে, ছলনা করে তাকে এই রাতের অন্ধকারে ছাদে নিয়ে এসেছে। বুকটা ধরাস করে লাফিয়ে উঠল ফুচকাওয়ালার কথাগুলো মনে পড়ে যেতেই। সে লোকটা বারবার বলেছিল রাতের বেলায় কিছুতেই যেন ছাদে না ওঠা হয়। পিয়ালি টের পেল ঠান্ডা শিরশিরে একটা অনুভূতি যেন তার পা বেয়ে ক্রমশ একটু একটু করে ওপরে উঠে আসছে বিশাল ময়াল সাপের মতো। সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে পিয়ালির। ওর এবার নজর গেল রাস্তার দুই ধারে জ্বলতে থাকা লাইট পোস্টের আলোগুলোর দিকে। তার মানে গোটা পাড়াতেই কারেন্ট রয়েছে, কেবলমাত্র তাদের বাড়িতেই কোনো কারণে বিদ্যুৎ নেই। ছাদের মধ্যে যে অন্ধকার কোণাটায় এতটুকু আলো গিয়ে পৌঁছায়নি, সেখানে কি যেন বসে আছে কুটিসুটি মেরে। একটা রিনরিনে গলার হাসির শব্দ ধারালো ছুরির মতো ছুটে এলো পিয়ালির দিকে। সেদিকে তাকাতেই পিয়ালির বুকটা যেন ঠান্ডা হয়ে গেল এক মুহূর্তে। কালো মতো কি যেন অন্ধকারে সাপদের মতো ছকছকে দাঁত বের করে খিলখিল করে হাসছে মহানন্দে। ওটা কি মানুষ নাকি অন্য কিছু? সে যেন ভারী খুশি হয়েছে পিয়ালিকে বোকা বানিয়ে ওপরে আনতে পেরে। আগুনের গলগলে আকড়ার মতন জ্বলছে তার দুই চোখ। সে চোখের চাহনি আর পিয়ালি সহ্য করতে পারল না। তার বুকের হৃদস্পন্দনের মাত্রা এর মধ্যেই বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। কোনো রকমে শরীরের সবটুকু শক্তি একত্রিত করে সে দৌড়ে নিচে নেমে এলো সিঁড়ি দিয়ে, আর আসার সময় বন্ধ করে দিল চিলেকোঠার দরজাটা। ছাদে আসবে না? তোমাকে যে আসতেই হবে। এসো 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 না। ছাদের ওপর থেকে ভেসে এলো রিনরিনে মেয়েলি গলায় বলা কথাগুলো। নিজের দুই কান চেপে ধরল পিয়ালি। কেমন যেন একটা ঘোর লেগে যাচ্ছে ওর ওই অশরীরীর বলা প্রতিটা কথা শুনে। নিজেকে যেন আর স্থির রাখতে পারছে না কিছুতেই। চোখের পাতা জুড়ে ঘনিয়ে এলো অন্ধকার। এ কি পলাশ, তুই এখানে? হ্যাঁ রে দিদি, চলেই এলাম। কেন, আমি এসেছি বলে তুই খুশি হলি না? তোর কি যে বলিস, আয় আয় ভিতরে। আরে দিদি, মায়ের মুখে শুনলাম যে জামাইবাবু বেশ কয়েকটা দিনের জন্য বাইরে গেছে অফিসের কাজে। তুই একলা বাড়িতে থাকবি,
সেই জন্যই তো মায়ের কাছ থেকে তোদের এখানকার ঠিকানা জেনে চলে এলাম, তোর সাথে কয়েকটা দিন থাকবো বলে। এতে অন্তত তোকে আর একলা থাকতে হবে না। খুব ভালো করেছিস রে পলাশ, সত্যি একলা থাকতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল এখানে। তুই বস, আমি তোর জন্য একটু শরবত করে আনছি। 1 মিনিট দাঁড়া দিদি, তোর চোখ মুখটা এরকম লাগছে কেন? রাতে কি ঠিকঠাক ভাবে ঘুমাসনি নাকি? চোখের তলায় কালো হয়ে রয়েছে যে। আরে না না, ওসব কিচ্ছু না, তুই বস। সকাল হতে না হতেই মিত্রভিলায় এসে উপস্থিত হলো পিয়ালির ভাই পলাশ। বহুদিন পর ভাইকে আবার কাছে পেয়ে ভীষণ রকমের আনন্দিত হয়ে পড়ল পিয়ালি। সারাদিন ধরে সে নানা রকমের গল্পগুজব করতে লাগলো, আর ভাইয়ের পছন্দের রকমারি সব খাবার বানাতে থাকলো। রাতের ওই বিভীষিকার কথা তার মাথা থেকে মুছে গেল পুরোপুরি ভাবে। রাতের বেলায় পলাশ এবং পিয়ালি দুজনে দুটো পাশাপাশি রুমে শুয়ে পড়ল। আচমকাই মাঝরাতে ঘুম ভেঙে গেল পিয়ালির। সে শুনতে পেল ছাদের ওপর কে যেন দাপাদাপি শুরু করেছে এই গভীর রাতে। একটা ঋণ ঋণে মেয়েলি কণ্ঠস্বর কানে এসে ধাক্কা মারল তার। ছাদের ওপর থেকে যেন বিষাক্ত হিলহিলে সাপের মতন কথাগুলো নেমে এলো নিচে। সেই অশরীরীর অশুভ আত্মার কথায় কেমন যেন সম্মোহিত হয়ে পড়ল পিয়ালি। নিজের 2 কান চাপা দিল সে, কিন্তু তা সত্ত্বেও যেন ওই প্রত্যেকটি কথা তার মস্তিষ্কে গিয়ে ধাক্কা মারতে থাকলো। ওই অশরীরীর বলা প্রত্যেকটা কথায় আবার যেন সম্মোহিত হয়ে পড়ল পিয়ালি। তার 2 চোখের দৃশ্যপট কেমন যেন ঘোলাটে হয়ে আসে। চারপাশ থেকে বারবার যেন ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে ওই একই শব্দগুলো। রুমের দরজা খুলে পিয়ালি এবার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। চিলে কোঠার দরজা খুলে ছাদের মধ্যে এসে পৌঁছাতেই পিয়ালি দেখল অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কালো নারী মূর্তির আবছা অবয়ব। তার মাথার লম্বা লম্বা চুলগুলো যেন সনসনে হাওয়ার সাথে শূন্যে ভাসমান। 2 চোখের মধ্যে যেন চলছে 2 টুকরো কাঠ কয়লা। ধারালো চকচকে ছুরির ফলার মতো দাঁতগুলো চিকচিক করছে স্বল্প আলোয়। অশরীরী প্রেতাত্মার সম্মোহনে পুরোপুরিভাবে সম্মোহিত হয়ে পড়েছে পিয়ালি। সে তার আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে যায় মিত্রভিলার ছাদের সেই অংশটার দিকে যেখানে কোনো রেলিং নেই। আমার কাছে আমার কাছে সেই অশরীরী ক্রমাগত হাতছানি দিয়ে ডাকছে পিয়ালিকে। তার 2 চোখে যেন কেমন ঘোর লেগে যায়। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে সে, কেবলমাত্র ধেয়ে যায় সেই দিকে যেদিকে ওই অশরীরী তাকে যেতে বলছে। ন্যাড়া ছাদের একেবারে ধার ঘেঁষে এসে দাঁড়ালো পিয়ালি। ততক্ষণে সেই অশরীরী শূন্যের মধ্যে ভাসতে ভাসতে তাকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিচ্ছে। এত উঁচু থেকে ঝাঁপ দিলে মৃত্যু অবধারিত, এ কথা জেনেও কেমন যেন বোকার মতো ফ্যাল ফ্যাল করেছে। পিয়ালি প্রায় ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল, ঠিক এমন সময় দৌড়ে এসে এক হ্যাঁচকা টানে ওকে পিছনের দিকে টেনে নিল পলাশ সঙ্গে সঙ্গে। পিছন থেকে আগত এমন আকস্মিক টানে ভাইয়ের কোলেই লুটিয়ে পড়ল মেয়েটা। দিদি, আরে এই দিদি, চোখ খোল। ছাদ থেকে পিয়ালিকে নামিয়ে এনে পলাশ ঠান্ডা জলের ছিটে তার চোখের ওপর ছিটিয়ে দিতেই ধীরে ধীরে জ্ঞান ফিরল মেয়েটার।
জ্ঞান ফেরা মাত্রই পলাশ প্রবল উত্তেজনার সাথে দিদিকে জিজ্ঞেস করল, তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? ছাদের ওই রকম কিনারে দাঁড়িয়ে তুই ঝাঁপ মারতে যাচ্ছিলিস। ভাগ্যিস আমার তোর রুমের দরজা খোলার শব্দ শুনে ঘুমটা ভেঙে গেছিল। ঘুম থেকে উঠে তোকে কোথাও দেখতে না পেয়ে ছাদে উঠেছিলাম, তা না হলে এতক্ষণে হয়তো একটা অঘটন ঘটে যেত। পিয়ালি কিছু একটা বলতেই গেল, কিন্তু তার গলা বর্তমানে শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে, তাই বহু চেষ্টা করেও কিছু বলে উঠতে পারল না। পলাশ এক গ্লাস জল বাড়িয়ে দিল দিদির দিকে। ঢকঢক করে গ্লাসের সবটুকু জল খেয়ে পিয়ালি এবার হাঁফাতে হাঁফাতে বলল, এই মিত্র বিলা মোটেও স্বাভাবিক নয় রে ভাই। এই বাড়ির মধ্যে না অস্বাভাবিক কিছু একটা রয়েছে। সেই প্রতি রাতে আমাকে ডাকে, ছাদে ওঠার জন্য আমাকে আহ্বান জানায়। এখন আমি বেশ বুঝতে পারছি এই বাড়িকে ঘিরে এখানকার স্থানীয় মানুষদের মধ্যে মারাত্মক রকমের ভয় রয়েছে। ঠিক এই কারণে প্রথম দিনের ওই ফুচকাওয়ালা আমায় বলেছিল রাতের বেলা যেন কোনাক করে আমি ছাদে না উঠি। এখন আমি বেশ বুঝতে পারছি এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা এই বাড়িকে কেন এত ভয় পায়। সেজন্য জানিস তারা সেদিন এ বাড়ির ভিতরে ঢোকেনি ওই কাঁটা ঘুড়িটা নিতে। আমি বেশ বুঝতে পারছি রে ভাই, এই বাড়িটা ভালো না। আমার খুব ভয় করছে। তুই এই সমস্ত কথা জামাইবাবুকে বলিসনি? বলিনি, আবার সবকিছু বলেছি রে, সব বলেছি তোর জামাইবাবুকে, কিন্তু ও আমার কথা বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। সে কি রে, জামাইবাবু তোর কথায় গুরুত্ব দেয়নি, আবার তোকে এইরকম একটা পরিবেশে একা রেখে চলে গেছে বেশ কয়েকটা দিনের জন্য? এখন তো দেখছি আমি একেবারে ঠিক করেছি এখানে এসে। ঠিক আছে, আমি কাল সকালে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, এই বাড়িটার ইতিহাস সম্পর্কে কিছু জানা যায় কিনা তা নিয়ে। নমস্কার, আমার নাম বৃন্দাবনী চৌধুরী। বহুকাল থেকে আমরা এই পাড়ায় রয়েছি। আমার বাড়ি এ পাড়াতে হলেও এখান থেকে বেশ কিছুটা দূরে। আজ সকালে এই ছেলেটি আমায় এসে মিত্রভিলা সম্পর্কে কিছু কথা জানার জন্য নিয়ে এলো এই বাড়িতে। পরদিন সকালবেলায় পলাশ বাড়ির বাইরে বেরিয়ে রাস্তার মধ্যে থেকে একজন বৃদ্ধাকে খুব অনুরোধ করে নিয়ে এলো মিত্রভিলায়। সেই বাড়ির সম্পর্কে কিছু তথ্য বৃদ্ধার থেকে জানতে হবে এই উদ্দেশ্যে। পিয়ালি এক গ্লাস শরবত আর কয়েকটা মিষ্টিতে ভরা একখানা প্লেট এনে রাখল বৃন্দাবনী চৌধুরী দেবীর সামনে। বৃন্দাবনী দেবী গলায় থাকা তুলসী কাঠের মালাটা জড়িয়ে রয়েছেন এই বাড়িতে প্রবেশ করার পর থেকেই। সেটা লক্ষ্য করেছে ওরা দুজনেই। তিনি পিয়ালির দিকে তাকিয়ে বললেন, না না মা, আমি এই বাড়িতে জল গ্রহণ করব না। এ বাড়ির ত্রিসীমানায় পা রাখার বিন্দুমাত্র ইচ্ছা আমার ছিল না। নেহাত তোমার ভাই তোমার বিষয় আমাকে বলল, তাই জন্য তোমাদের এই ঘোর সংকটের হাত থেকে বাঁচানোর কথা ভেবেই আমি এলাম। তোমরা এই বাড়িটা কিনেছ, অথচ একটু খোঁজ খবর নাওনি কেন? এই পাড়ার প্রত্যেকটা মানুষই জানে এই মিত্রভিলা ঠিক কতটা ভয়ানক। এইখানে কোনো মানুষ থাকতে পারে না। যে বা যারাই এই বাড়িতে থাকার চেষ্টা করেছে তাদের মৃতদেহ পাওয়া গেছে মাত্র কয়েকদিনের মধ্যে কোনো না কোনো রাতে। ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েছে এই বাড়ির মধ্যে বসবাসকারী প্রতিটি মানুষ। অতীতের এই ভয়ানক ইতিহাস জড়িয়ে রয়েছে এই বাড়ি জুড়ে। বৃন্দাবনী দেবীর এমন কথা শুনে পিয়ালি ধপ করে বসে পড়ল সোফায়। পলাশ এবার বলল, কি অভিশপ্ত ইতিহাস লুকিয়ে আছে মাসিমা? আপনি বলুন সবটা আমাদের, আমরাও শুনতে চাই, জানতে চাই সেই ইতিহাস সম্পর্কে সকল কথা। আজ থেকে বহুকাল আগে এই মিত্রভিলা যিনি তৈরি করেছিলেন তার নাম ছিল মণিপদ্ম মিত্র।
মণিপদ্ম মিত্রের বড় ছেলে সুকোমল মিত্র মোটেও ভালো মানুষ ছিল না। সুকোমল মিত্রের স্বভাব দোষ ছিল, বাইরের প্রতি টান ছিল তার বিস্তর। এদিকে সে এই বাড়িতেই তার নিজের স্ত্রীকে রাখত অযত্নে, অনাদরে, অবহেলায়। সুকোমল মিত্রের স্ত্রী অর্থাৎ বিদ্যাধরী স্বামীর অপেক্ষায় রাতের পর রাত কাটাত একলা ঘরে শুয়ে, কিন্তু তার সেই ভীরপুরুষ চরিত্রহীন লম্পট স্বামী প্রতি রাতে মুশকুল থাকত নিত্য নতুন বাইরের বিভিন্ন বারবনিতা নারীদের সঙ্গে। মাঝে মধ্যেই সুকোমল এবং তার স্ত্রীর মধ্যে এ সকল বিষয় নিয়ে নানান কথা কাটাকাটি হতো। সেইবার কথা কাটাকাটি হতে হতে তা এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো যে বদরাগী সুকোমল মারাত্মক রেগে গিয়ে নিজের বউকে ছাদ থেকে ঠেলে ফেলে দিল নিচে। বিদ্যাধরী নিচে পড়া মাত্রই রক্তাক্ত হয়ে গেল তার দেহ, কিন্তু তাতেও শান্ত হল না সুকোমল। স্ত্রীর দেহে তখনও প্রাণ আছে বুঝে ছাদের উপর থেকে একটা থান ইট তুলে তার সজোরে ছুঁড়ে দিল নিচে পড়ে থাকা বিদ্যাধরীর মাথা লক্ষ্য করে। এবার সব শেষ। মেয়েটার হৃদস্পন্দন থেমে গেল চিরজীবনের মতন। কিন্তু এরপর নেমে এলো এক ভয়ানক অভিশাপ। জন্ম হলো সাক্ষাৎ এক বিভীষিকার। সুকোমলের স্ত্রী বিদ্যাধরীর আত্মা মুক্তি পেল না। তার অতৃপ্ত আত্মা নিজের নির্মম মৃত্যুর বদলা নিতে ফিরে এলো মিত্রভিলায়। 1 মাস যেতে না যেতেই সুকোমলেরও ওই একই অবস্থা হলো যা হয়েছিল তার স্ত্রীর সাথে। একদিন সকালে রাস্তার মধ্যে পাওয়া গেল থ্যাতলানো সুকোমলের মরদেহ। তারপর থেকেই শুরু হলো মিত্রবাড়ির যাবতীয় বদনাম। মিত্রবাড়ির প্রত্যেকটি সদস্য এই বাড়ি ছেড়ে চলে গেল, কারণ এই বাড়িতে যে থাকত তাকেই নিজের শিকারে পরিণত করত অশরীরী বিদ্যাধরী। কেউ রাতের বেলায় একবার যদি ছাদের উপর ওঠে, বিদ্যাধরীর আত্মা তাকেই নিজের সম্মোহনে সম্মোহিত করে নিয়ে যায় মৃত্যুর দোরগোড়ায়। সে ঘটনার পর থেকে এই ভিলা হয়ে উঠল ভুতুড়ে বাড়ি। সেই থেকে এই বাড়িতে আসা তো দূরের কথা, কেউ ধারে কাছেও ঘেঁষে না। এই ইতিহাস কালের পর কাল ধরে মানুষের মুখে মুখে ঘোরাফেরা করছে, আর তোমরা সেই সমস্ত কিছু না জেনে বাড়িটা কিনে এখানে থাকতে শুরু করে দিলে। যদি নিজেদের ভালো চাও তাহলে আজ রাতে আর এই বাড়িতে থেকো না, অন্য কোনো জায়গায় চলে যাও। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসিমা, আমাদের এই সমস্ত কথা বলে সাহায্য করার জন্য। আমি এখন আসছি বাবা, সাবধানে থেকো, ভেবেচিন্তে কাজ করো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। এই কথা বলে সেই বৃদ্ধা এবার বেরিয়ে গেল মিত্রভিলার বাইরে। বৃন্দাবনী দেবীর এই সকল বর্ণনা শুনে যেন বাক শক্তি হারিয়ে ফেলেছে পিয়ালি। জড়ভরতের ন্যায় সে কেবল বসে রইল সোফার ওপর। এদিকে পলাশের কপালে কয়েকটা চিন্তার চওড়া ভাঁজ পড়ল। তার জামাইবাবু এতটা মূর্খ মানুষ তো নয় যে কোনো বাড়ি একটা কিনে নেবে একটু খোঁজ খবর না নিয়েই। যে কোনো মানুষ নিশ্চয়ই একটা বাড়ি কেনার আগে একটু অন্তত সামান্যতম খোঁজ খবর নিয়ে দেখবে, তবেই না একটা বাড়ি কিনবে। পলাশের এটা ভেবেও খানিকটা সন্দেহ হলো যে তার দিদি পিয়ালি জামাইবাবুকে বেশ কয়েকবার নিজের মনের মধ্যে চলতে থাকা নানান ধরনের ভয় এবং এই পাড়ার ওই ফুচকাওয়ালার বলা কথাগুলো সে কিন্তু বলতে চেয়েছিল, অথচ সেসব কথায় বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি তার জামাইবাবু। এমন অচেনা একটা জায়গায় এতগুলো দিন দিদিকে একা ফেলেই বা কি করে সে নিশ্চিন্তে বাইরে অফিসের কাজে চলে গেল? এই সকল প্রশ্ন কি সত্যি অমূলক, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? দিদি চল, আজ রাতে আমরা আর এখানে থাকবো না। সব জেনে শুনে কিছুতেই থাকবো না। তুই আমার সাথে চল, বিষয়টা এতটা সহজ নয়। আমাকে কিছু খোঁজ খবর নিতে হবে। সামথিং ইজ রং, এ ভেরি ভেরি রং। এবার সময় এসে গেছে, জামাইবাবুকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে।
কি ব্যাপার পলাশ, এমন ভাবে আমায় ডেকে বাড়ি আসতে বললে যে? তুমি জানো আমি সেই কত দূর থেকে ছুটে এলাম। কি হয়েছে, সব ঠিকঠাক আছে তো? হন্তদন্ত হয়ে মিত্রভিলার ভেতর ঢুকে এসে কথাগুলো বলল কৈলাসকে দেখে কিরকম যেন একটা অদ্ভুত রহস্যজনক হাসি ফুটে উঠল পলাশের ঠোঁটের কোণে, কিন্তু নিমেষের মধ্যেই সেই হাসির রেখা মুছে ফেলে সে বলল, আরে জামাইবাবু, এসো, ভেতরে এসো, কুল ডাউন। তুমি এত চিন্তিত হয়ে পড়ছো কেন? আমি তো তোমায় বললাম যে সব কিছু ঠিকঠাক আছে, বাট তুমি একবার এই শহরে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা মানে কি কথা? এ কি জামাইবাবু, তোমার গলা এরকম ভাবে কাঁপছে কেন? তুমি এত দরদর করে ঘামছই বা কেন? আরে বসো বসো, আমি কি তোমার জন্য একটু ঠান্ডা জল আনবো? গলা শুকিয়ে গেছে বুঝি? না, আমার জলের কোনো প্রয়োজন নেই। তুমি আগে আমার কথার জবাব দাও। আমাকে এইভাবে ডেকে আনার মানেটা কি? কি এমন কথা তোমার রয়েছে যে আমার সাথে আজকেই বলতে হবে, তাও আবার সামনাসামনি? ভীষণ রকমের উত্তেজনার সাথে কথাগুলো বলল কৈলাস। নিজের সমস্ত ব্যাগপত্র সে ছুঁড়ে ফেলে দিল ড্রয়িং রুমের মাঝে, তারপর সোফায় এসে বসল। পলাশ তার দিকে তাকিয়ে কিরকম যেন একটা সুচালো হাসি হেসে বলল, তা জামাইবাবু, কত দূরে কাজে গিয়েছিলে তুমি? শহরের বাইরে, এই শহর থেকে অনেক দূরে। বাসে করে যেতে গেলে প্রায় 5 কি 6 ঘন্টা সময় লাগবে। মিথ্যা মিথ্যা মিথ্যা, তুমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছো জামাইবাবু। তুমি আমাদের এই শহর ছেড়ে কোথাও যাওনি। অফিসের কাজে তোমাকে মোটেও বাইরে পাঠানো হয়নি। তুমি এই শহরের মধ্যেই লুকিয়ে বসেছিলে আর অপেক্ষা করছিলে চরম খবরটা শোনার জন্য। আমার একজন বন্ধু গত কয়েকদিন ধরেই তোমাকে নিউ টাউনের একটা মলের কাছে ঘোরাঘুরি করতে দেখেছে। তারপর থেকে একটানা তোমার উপর নজর রাখা হয়েছে। তুমি এখানেই ছিলে এই কয়েকদিন। তাহলে এবার বলো, তুমি দিদিকে মিথ্যা কথা বলে ব্যাগপত্র গুছিয়ে বাইরে যাচ্ছি বলে এই শহরের মধ্যে লুকিয়ে বসেছিলে কেন? জামাইবাবু, তুমি সবটা জানতে, তাই না? এই বাড়িটা যে কোনো স্বাভাবিক বাড়ি না, এটা আসলে একটা হন্টেড হাউস, এ কথা খুব ভালোভাবেই তোমার জানা ছিল। আর সেই জন্যই ইচ্ছাকৃতভাবে দিদিকে একলা সাক্ষাৎ মরণের মুখে ফেলে রেখে চলে গিয়েছিলে, যাতে ওই অশরীরী প্রেতাত্মা দিদিকে মেরে ফেলতে সক্ষম হয় এবং পুলিশি তদন্তের সময় তোমার দিকে বিন্দুমাত্র কোনরূপ আঙুল না ওঠে, তাই তো? পাগলের মতো এসব তুমি কি উল্টোপাল্টা বলছো পলাশ? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? পাগলের মতো আমি একটাও কথা বলছি না জামাইবাবু। হ্যাঁ, তুমি সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আমার দিদিকে মেরে ফেলতে চেয়েছিলে, এবং সেটা এমনভাবে চেয়েছিলে যাতে মার্ডারের কোনো দোষ তোমার দিকে না আসে। আমি কিন্তু তোমায় সাবধান করছি পলাশ, তুমি কিছুতেই আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। অবশ্যই পারি, কারণ আমি যা বলছি তা কোনো ভুল কথা নয়। আমি খবর নিয়ে দেখেছি তুমি এই মিত্রভিলা মোটেও কেনোনি। জাস্ট কয়েকটা দিনের জন্য মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভাড়া নিয়েছিলে। এই মিত্রভিলা তুমি কি জন্য ভাড়া নিয়েছিলে জামাইবাবু? এখানে দিদিকে কয়েক রাত একা একা থাকতে বাধ্য করে ওই অশরীরীর কবলে পড়ে মারা যাওয়ার জন্য? পলাশের এই কথা শোনার পর আর মাথা ঠান্ডা রাখতে পারল না কৈলাস। তার মাথায় সহসা যেন এক গনগনে রাগের আগুন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে কৈলাসের 2 চোখ লাল হয়ে উঠল আর সে পাগলের মতো চিৎকার করে বলল, হ্যাঁ, আমি তোমার দিদিকে মেরে ফেলতে চেয়েছিলাম, আর সেই জন্য এই সমস্ত ব্যবস্থা করেছি। আসলে এই সবকিছুই ছিল আমার সাজানো একটা প্ল্যান। এই মিত্রভিলা আমি মোটেও কিনিনি, কেবলমাত্র কয়েকটা দিন ভাড়া নিয়েছিলাম এখানে তোমার দিদিকে একলা রাখার জন্য। এই বাড়িটা যে আসলে একটা হন্টেড হাউস সেটা আমি আগেই জানতে পেরেছিলাম, আর জানা মাত্রই মনে মনে এই প্ল্যানটা তৈরি করে নিয়েছিলাম আমি। আসলে এখন আর তোমার দিদি পিয়ালিকে আমি মোটেও ভালোবাসি না। ও আমার প্রথম সন্তানের মা হবার সময় গত বছর সিঁড়ি থেকে পড়ে সেই বাচ্চা পেটের মধ্যেই নষ্ট করে ফেলেছে। ডাক্তার বলেছিল আর কোনোদিন পিয়ালি মা হতে পারবে না। এইরকম একটা মেয়ের সাথে সারা জীবন কাটানো যায় না। আর ঠিক এই কারণেই আমি চেয়েছিলাম ওকে মেরে ফেলতে, কিন্তু পুলিশের ভয়ও আমার রয়েছে। তাই নিজের হাতে শেষ না করে পিয়ালিকে ভয়ানক এই ভিলার অশরীরী প্রেতাত্মার নাগালে এনে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিলাম। ফলত এটা আমি সম্পূর্ণ সুরক্ষিত থাকতাম, কেউ আমার উপর বিন্দু মাত্র সন্দেহ করতো না, কারণ পিয়ালি এই বাড়িতে সম্পূর্ণ একলা থাকত।
কয়েকটা মাস পিয়ালির শোকে চোখের জল লোকের সামনে ফেললেই সকলে বলতো, আহারে স্বামীটা বউটাকে সত্যিই বড় ভালোবাসতো গো। তারপর আমি আমার মনের মতন অন্য কোনো এক মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করতাম। পিয়ালিকে আমি ডিভোর্স দিতে চাইনি, আমি মেরেই ফেলতে চেয়েছিলাম, কারণ ওকে ডিভোর্স দিলে খোরপোশ বা অনেক কিছু দায়ভার আমাকে বহন করতে হতো সারা জীবন। তাই ওকে মেরে ফেলাটাই আমার কাছে ছিল সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একটানা এতক্ষণ ধরে সব সত্য গল গল করে মুখ থেকে বের করে দেওয়ার পর এবার যেন টনক নড়ল কৈলাসের। চূড়ান্ত রাগের বশবর্তী হয়ে হঠকারিতার বশে এসে মূর্খের মতনে কি কাজ করল, সমস্ত কিছু এইভাবে বলে ফেলল অকপটে। ওদিকে পলাশ কৈলাসের কাঁচুমাচু মুখটা দেখে হাসতে হাসতে বলল, জামাইবাবু, তুমি আমার পাতা ফাঁদে পা দিয়ে দিলে এইভাবে? আমি জানতাম যে তোমায় প্রশ্নের পর প্রশ্ন করে উত্তপ্ত করে তুললেই তুমি মারাত্মক রকমের রেগে যাবে, সমস্ত সত্যিটা গড়গড় করে বের করে দেবে, তখন রাগের মাথায় নিজের অজান্তেই। সেটা আমি খুব ভালোভাবেই জানতাম, কারণ তুমি যেরকম রগচটা মানুষ, তাতে তোমার থেকে এরকম ব্যবহারই আশা করা যায়। না না না, কোনো কিছু বলিনি আমি, কোনো কিছু আমি বলিনি, কোনো সত্য আমার মুখ থেকে বের হয়নি। আমি জানতাম জামাইবাবু, তুমি তোমার বলা কথাগুলোকে অস্বীকার করতে পারো, তাই জন্য সবটা আমার কাছে রেকর্ড করা আছে। তুমি এতক্ষণ ধরে যা যা বলে গেলে তার সবটাই রেকর্ড হয়েছে, যে রেকর্ড আমি তুলে দেব পুলিশের হাতে। ঘরের ভেতর থেকে এবার বেরিয়ে এলো পিয়ালি। সে বিকৃত মুখে কৈলাসের দিকে তাকিয়ে ধিক্কার জানিয়ে বলল, কৈলাস, তুই আমার সাথে এটা কি করে করতে পারলে? আমি জীবনেও ভাবতে পারি না এই অভিশপ্ত মধুরে বাড়ির মধ্যে তুমি আমায় ঢুকিয়ে শেষমেশ মারতে চাইলে। তুমি জানো না, গত বছর আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন তোমার হাত নাকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ওই পা পিছলে পড়ে যায়, তাতে তো আমার গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যায়। সারা জীবনের মতো মা হওয়ার সুখ থেকে আমি বঞ্চিত হই। তুই কোথায় আমাকে আজীবন আগলে রাখবে, আমার হাত ধরে থাকবে, তা না করে তুমি তার বদলে আমাকে মারতে চাইলে এইভাবে। তোর জেলে যাওয়া উচিত, তোর যাবজ্জীবন কারাদণ্ড হবে, তোর জেলে যাওয়া উচিত, তোমার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া প্রয়োজন। তুই একদম চোখের জল ফেলিস না দিদি, এরকম একটা অমানুষের জন্য তো একেবারেই নয়। কোনো চিন্তা করিস না, সমস্ত প্রমাণ আমার হাতে রয়েছে, তাছাড়াও রেকর্ড করে নিয়েছি সব কথা। আমার বন্ধু পুলিশ অফিসারকে সাথে নিয়ে এখনই এই বাড়ির মধ্যে এলো বলে। স্বল্প কিছুটা সময়ের মধ্যে একটা পুলিশের গাড়ি এসে থামল মিত্রভিলার একেবারে সামনে। সমস্ত প্রমাণ এবং রেকর্ডের অংশ পুলিশের হাতে তুলে দিল পলাশ। কৈলাসের হাতে হাত কড়া পরিয়ে পুলিশ টানতে টানতে নিয়ে গেল তাকে থানায়, অপরাধের উচিত শিক্ষা দেওয়ার জন্য। এবং সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো এই ভয়ানক হন্টেড হাউসটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হবে। মাত্র কয়েক মাসের মধ্যেই কয়েকটা বুলডোজার এবং জেসিবি এসে ধূলিসাৎ করে দিল গোটা মিত্রভিলারূপী এক ভয়ানক রকমের অভিশপ্ত পুরীকে। শেষ হলো আমাদের আজকের গল্প, লেখক সুরজিৎ ঘোষের কলমে মিত্রভিলার আতঙ্ক। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি শুভম, কৈলাস মৈনাক, পিয়ালি মহুয়া, অতৃপ্ত আত্মা খুশি, পলাশ সূর্য, ফুচকাওয়ালা রাজদীপ এবং বৃন্দাবনী বর্ণিশা।
শব্দ সংযোজন এবং আবহে আমি শুভম, প্রচ্ছদে শুভদীপ ব্যানার্জি। তাহলে আমাদের আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে কি করতে হবে তা আর বললাম না, আপনারা জানেন। বেশ, তাহলে আজকের মতো চলি। খুব শীঘ্রই আমরা ফিরছি পরবর্তী হাড় হিম করা উপস্থাপনা নিয়ে। নমস্কার।